নমস্কার, আমি শ্রবণা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শিরোনামে কণ্ঠহারা গুপি, গঙ্গা নদী বাঁচাতে সচেতনতার প্রসার, একক কায়াকিংয়ে নদীকন্যা সুদেষ্ণা, বায়োপিকের দপ্তরে নতুন দলিল শ্যাম বাহাদুর। বিদেশের মাটিতে ফের বাজিমাত করল জন্মসূত্রে মারাঠি ডেটা সায়েন্টিস্ট স্মিতল ঢাকে। মাত্র 18 মাস আগে অ্যালস্টম কোম্পানির প্রথম এবং একমাত্র ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজে যোগ দেন বছর 26-এ স্মিতল। অল্প দিনের মধ্যেই ব্রিটেনের রেল যোগাযোগের অত্যাধুনিক মডিউলার অ্যাডভান্স রুট সেটিং চালু করায় ব্রিটেনের রেল স্টাফ অ্যাওয়ার্ডের নিউ কামার অব দ্য ইয়ার বিভাগে সেরা শিরোপা পেলেন তিনি। রাজা রামমোহন রায়ের 251তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বন্ধু এক আশার আয়োজনে ও ভারতীয় জাদুঘর এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় 14ই ডিসেম্বর বৃহস্পতিবার জাদুঘর প্রাঙ্গণে শুরু হল একাদশ আন্তর্জাতিক কলকাতা আর্ট উৎসব, যা চলবে রবিবার পর্যন্ত। এই উৎসবে বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ নানা দেশের এবং ভারতীয় শিল্পীদের আঁকা 120টি মাধ্যমের ছবির পাশাপাশি 3 দিনেই থাকছে ওয়ার্কশপ, সাংস্কৃতিক অনুষ্ঠান। 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে আগামী 18ই জানুয়ারি, চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। ভারতবর্ষ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে প্রকাশকরা অংশ নেবেন এবারও। প্রথমবারের জন্য এশিয়াটিক সোসাইটি গিল্ডের সঙ্গে একটি যৌথভাবে প্রদর্শনী করবে এবছর। 200 বছর আগে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়েছিল কলকাতায়। এই প্রদর্শনীতে সোসাইটির ইতিহাস এবং ব্রিটিশ চিন্তাবিদদের নানা বিষয় তুলে ধরা হবে। প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার অনুপ ঘোষাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 78। শুক্রবার কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নজরুল গীতি ছাড়াও ঠুমরি, খেয়াল, ভজন, রাগ প্রধান, রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি, রজনীকান্তের গান, আধুনিক বাংলা গান এবং লোকগীতিতে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তবে সত্যজিৎ রায় পরিচালিত গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশের মতো ছবিতে গান গেয়ে পেয়েছিলেন বিশ্বজোড়া খ্যাতি। চিররুদ্ধ গুপির গলা, প্রয়াত গায়ন অনুপ ঘোষাল। মায়ের উৎসাহেই মাত্র 4 বছর বয়সে অনুপ ঘোষালের সঙ্গীতের তালিম শুরু হয়। শিল্পীর যখন 19 বছর বয়স, তখন সত্যজিৎ রায়ের নজরে পড়েন। এর ফলে সৃষ্টি হয় ভূতের রাজা দিল বরের মতো কালজয়ী গান। 1980 সালে মুক্তি পায় হীরক রাজার দেশে। 1981 সালে হীরক রাজার দেশের জন্য জাতীয় পুরস্কারও পান তিনি। পশ্চিমবঙ্গ সরকার 2011 সালে তাঁকে নজরুল স্মৃতি পুরস্কার ও 2013 সালে সঙ্গীত মহাসম্মান প্রদান করে। শুধু বাংলাতেই নয়, হিন্দি, ভোজপুরি ও অসমীয় ভাষাতেও গান গেয়েছেন তিনি। মাসুম ছবির তুঝসে নারাজ নেহি জিন্দেগি আজও কেউ ভুলতে পারেননি। তপন সিনহা পরিচালিত সাগিনা মাহাতো চলচ্চিত্রে তিনি প্রথমবার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। দেবব্রত বিশ্বাসের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা নিয়েছিলেন তিনি। হিউম্যানিটিজ নিয়ে আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন ও পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডিও করেন। সঙ্গীত জগতের পাশাপাশি অনুপ বাবু পা রেখেছিলেন রাজনীতিতেও। 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন অনুপ ঘোষাল। পরে শারীরিক কারণে রাজনীতি থেকে কিছুটা দূরে সরে আসেন অনুপ।
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গানের ভুবনেই জগতের বাহার খুঁজেছেন আজীবন গায়েন অনুপ ঘোষাল। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। স্পোর্টসের অ্যাডভেঞ্চার তার পছন্দ। পেশায় তিনি একজন টাইটাল গায়কার। এবার তার সাথে পরিবেশ ভাবনা জুড়ে গঙ্গা নদীর স্বাস্থ্য রক্ষায় সচেতনতার প্রচার করে 15 দিন ব্যাপী 400 কিমি নদীপথে একক কায়াকিং করলেন দমদমের বাসিন্দা সুদেষ্ণা পাল কর। মুর্শিদাবাদের আহিরনপুর ঘাট থেকে যাত্রা শুরু করে তার গন্তব্য ছিল কলকাতার প্রিন্সেপ ঘাট। এই একক কায়াকিং যাত্রায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নদী বাঁচাও জীবন বাঁচাও, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও ডিগ্রোথের মতো সংগঠনগুলি। নদী আমাদের মা, সেই মায়ের মেয়ে হয়েই সুদেষ্ণার এই অভিনব প্রচারাভিযানের কথা এবার জেনে নেওয়া যাক। গত 25শে নভেম্বর প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ঘোষণার পর 29শে নভেম্বর মুর্শিদাবাদে ভাগীরথী গঙ্গার আহিরনপুর ঘাট থেকে কায়াকিং শুরু করেছিলেন অভিযাত্রী সুদেষ্ণা পাল কর। এরপর টানা 15 দিন মুর্শিদাবাদ জেলাসহ নদিয়া, উত্তর 24 পরগনার গঙ্গার পূর্ব তীরবর্তী জনপদগুলির নানান ঘাট ছুঁয়ে গত 12ই ডিসেম্বর কলকাতার প্রিন্সেপ ঘাটে তার যাত্রার সমাপ্তি হয়। অ্যাডভেঞ্চারের টানে নদীর বুকে ভেসে বেড়ান এই নদীকন্যা। ক্রমাগত ধ্বংস আর অবহেলা সয়ে সয়ে এই নদীর বুকেই যে একরাশ বেদনা জমে উঠেছে তারও আভাস পেয়েছেন সুদেষ্ণা। বিগত কয়েক বছরের নদী পরিবেশের ক্ষতির মাধ্যমে যেভাবে গঙ্গা নদীর চরিত্র পাল্টে গেছে, তাতে আগামী সময়ে নদীর সুরক্ষার বিষয়টি নিয়ে নিজের ভাবনা ব্যক্ত করলেন তিনি। জল অতল, তো জলের তলায় কি আছে সেটা একমাত্র তলাই জানে আর কি, জলের তলাই জানে। তো জলের আমরা শুধু আমি কেন, আমরা প্রত্যেকেই চাইবো যে জল যেন, গঙ্গা যেন ভালো থাকে, গঙ্গার যে শাখা নদী উপনদী রয়েছে সবই যেন ভালো থাকে। কিন্তু আগামী সময়গুলোতে সামাজিক গঠন কি হবে, মানুষের যে কনসেপ্ট সেগুলো কি হবে, সরকারি হস্তক্ষেপ কীরকম হবে, তার প্রচার কীরকম হবে, সব কিছুই ডিপেন্ড করছে। মূলত যে জিনিসটা আমি আস্তে আস্তে ফলো করেছি সেই জিনিসটা হচ্ছে যে গ্রামের মানুষদের থেকে শহরের মানুষদের যে প্রাকৃতিক চেতনা, হয়তো তারা আমরা হয়তো সেই মানে শহরের মানুষরা প্রকৃতির সাথে কম থাকি বলে, শহরে বা নাগরিক লাইফ লিড করি বলে হয়তো সেই ধারণাটা আমাদের তৈরি হয়নি। প্রকৃতির সাথে যে নিবিড় সংযোগ সেটা আমাদের তৈরি হয়নি। আশা তো অতি অবশ্যই রাখি, কারণ মানুষগুলো চাইছেন যে সব ভালো থাকুক, সবাই চাইছেন, আশাবাদী কিন্তু সবাই। নদীর সাইডের মানুষ যেমন আশাবাদী, আমরা যেমন দৌড়াচ্ছি, আমরা যেমন আশাবাদী, প্রত্যেকেই আশাবাদী। আশাটা হয়তো কোথাও একটা একদিন প্রবল বিশ্বাসে পরিণত হবে এবং সেই বিশ্বাসের ফলও আমরা নিশ্চয়ই দেখতে পাবো। গঙ্গা নদীর এই 400 কিমি জলপথ পাড়ি দিতে সুদেষ্ণার সাথে যে মানুষগুলি একনিষ্ঠভাবে সঙ্গ দিয়েছিলেন তারা হলেন সঞ্জয় ভৌমিক, স্নেহাশিস, নিমাই রাজবংশী, লেখক রাজবংশী এবং সঞ্জয় দাস। 12ই ডিসেম্বর এই কায়াকিং যাত্রার সমাপ্তিতে তাদের সম্বর্ধিত করা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও ডিগ্রোথের পক্ষ থেকে। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই কায়াকিং যাত্রাটি কিভাবে পরিবেশ নীতি বজায় রেখে সম্পন্ন করা হয়েছে সে ব্যাপারে জানালেন অন্যতম সংগঠক সঞ্জয় দাস। ঘাট 29শে নভেম্বর শুরু করে আজকে 12ই ডিসেম্বর কলকাতায় শেষ করেছি। 400 কিলোমিটার নেয়ার অ্যাবাউট যে রাস্তা, সেই পথে আমরা পাড়ি দিয়ে মানুষের কাছে প্রচুরভাবে গেছে, কিন্তু এর জন্য এর পেছনে একটা খরচ থাকে। সেই খরচটা কিন্তু অনেকেই আমাদের পথে জিজ্ঞেস করেছেন কারা খরচ করেছেন। আমাদের দুটো যে সহযোগী সংগঠন তারা কোথাও আমাদের থাকার ব্যবস্থা করেছেন, কোথাও খাওয়ার ব্যবস্থা করেছেন, বিভিন্নভাবে পাশে থেকেছেন এবং আমরা নিজেদের টাকায় মূলত এবং আমাদের কিছু মানে খুব কাছের ভালোবাসার বন্ধু সাথী মানুষ তারা কিছু সাহায্য করেছে, সেই জায়গা থেকেই আমরা করেছি। কারণ আমাদের মনে হয়েছে কোনো কর্পোরেট ফান্ড বা বিভিন্ন সরকারি যে ফান্ড সেইগুলো দিয়ে
তাদের বিরুদ্ধেই কথা বলতে আমাদের কোথাও বাধবে, তারা বলতে দেবে না। তারাই তো এই কর্পোরেটই শেষ করছে এই প্রকৃতি, মূল দায়ী তারা। এবং সরকার, বিভিন্ন সরকার, তারা এটাকে ওই কর্পোরেটগুলোর পৃষ্ঠপোষক এটা বলে আমরা মনে করি। ফলে তাদের টাকা নিয়ে তাদের বিরুদ্ধে কথা বলা যেমন দ্বিচারিতা, সেরকম সেটা কখনোই সম্ভব হবে না। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। স্যাম মানেকশার বাহাদুরি এবার বড় পর্দায়, যার রূপকার বলিউডের অন্যতম চিত্র পরিচালক মেঘনা গুলজার। বরাবরের মতোই এবারও পরিচালক মেঘনা বেশ রয়েস হয়ে তাঁর প্রথম বায়োপিক ছবিটি তৈরি করেছেন, যার নাম ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে। মেঘনার শেষ ছবি ছাপাক আশা জাগিয়েও তেমন সাড়া ফেলতে পারেনি। এবার তাই বেশ অনেকগুলো বছরের বিরতি কাটিয়ে মুক্তির মুখ দেখল স্যাম বাহাদুর। এখন জেনে নেব দর্শক টানতে এই ছবিটা কতটা সফল হলো। চিত্রনাট্য নাকি অভিনয়, কে কাকে টেক্কা দিল? যে কোনো বায়োপিক বানানোর মেন চ্যালেঞ্জটা হলো যার জীবন নিয়ে গল্প, তার জীবনের ইম্পর্টেন্ট পার্টস বেছে নেওয়া এবং সেগুলো পরপর দেখানোর মধ্যে একটা কন্টিনিউইটি মেনটেন করা। তবে এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট তা হলো টেকনিকের পাশাপাশি ইমোশনও যথাযথ প্রয়োগ করা। আসলে স্ক্রিপ্ট নামক সুতো দিয়ে গল্পটাকে টান টান করে বেঁধে রাখতে পারলে দর্শককে ছবিমুখী করতে বিশেষ সময় লাগে না। আর এই জায়গাতেই শ্যাম বাহাদুর দেখতে দেখতে মনে হচ্ছিল সব ঠিক আছে, শুধু নুনটাই বেশ কম। বায়োপিক ছবি হয়েও যেন ডকুমেন্টারি ফিল হচ্ছিল, অথচ সেরার সেরা হয়ে ওঠার সব রকম সম্ভাবনাই ছিল এই ছবিটার। শ্যাম মানেকশর মতো লেজেন্ডারি সেনা নায়ককে নিয়ে ছবি, যার গোটা জীবনটাই সিনেমাটিক উপাদানে পরিপূর্ণ। সেখানে জীবনের সেরা অভিনয় করে গেলেন ভিকি কৌশল। এতটাই সাবলীল তিনি যে স্বয়ং শ্যাম দেখলেও চমকে উঠতেন নির্ঘাত, যে ক্লোন নাকি। অল্প ঝুঁকে হাঁটা স্টাইল, ম্যানারিজম, ডায়লগ ডেলিভারি, বডি ল্যাঙ্গুয়েজে উপচে পড়া কনফিডেন্স, সব মিলিয়ে ভিকি 100-200। ইন্ডিয়ান আর্মির ইতিহাসে প্রথম ফিল্ড মার্শাল হয়েছিলেন যিনি, সেই শ্যাম মানেকশর মতো ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলাটা নেহাত সহজ কাজ ছিল না। এই জায়গায় ভিকি 100-200 পেয়েছে। আসলে এ ছবি দেখার শ্রেষ্ঠ প্রাপ্তি এটাই। তার স্ত্রী শেলুর ভূমিকায় সানিয়া মালহোত্রাও যথাযথ। আসলে এ ছবি দেখার শ্রেষ্ঠ প্রাপ্তি এটাই, তার স্ত্রী শেলুর ভূমিকায় সানিয়া মালহোত্রাও যথাযথ। তবে তার প্রতিভা দেখানোর বিশেষ সুযোগও এখানে ছিল না। প্রধানমন্ত্রীর চরিত্রে ফাতিমা পারফেক্ট চয়েস। এ ছবির ড্রব্যাক বলতে শ্যাম মানেকশর চেনা গল্পকে চেনা ফর্মে পর্দায় তুলে আনা। তার ব্যক্তিগত জীবনের কিছুটা অংশ অন্ধকারেই রাখা হয়েছে, বরং ফুটিয়ে তোলা হয়েছে সেনাদের প্রতি তার মমত্ববোধ, রসবোধ ও সাহসিকতা। সেন্স অফ হিউমার নিয়ে বেশ কিছু ক্ষেত্রে একটু বাড়াবাড়ি রকম এক্সপেরিমেন্ট করে ফেলেছেন মেঘনা। বিশেষত প্রধানমন্ত্রী ইন্দিরাকে সুইটি বলে ডেকে টেনশন হলে আমার কাঁধে মাথা রাখতে পারেন বলাটা নিঃসন্দেহে মানেকশর ব্যক্তিত্বকে খাটো করেছে। ছবির প্রথম দিকের সিনেমাটোগ্রাফি চমৎকার, তাই বলে শেষের দিকে বাংলাদেশ এপিসোডটা নমনম করে সেরে ফেলা বেশ চোখে লাগে। এই সিনেমার গানগুলি বেশ মনোগ্রাহী। গুলজারের লেখা দর্শকদের মন ছুঁয়ে যেতে বাধ্য। শঙ্কর মহাদেবনের কণ্ঠে বান্দা গানটি ছবির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। সবশেষে প্রাপ্তির ভাণ্ডারে বলার মতো বিষয় একটাই, ভিকির অসামান্য অভিনয়। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7:30টায়। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।